আমার নাম বদরুল হোসাইন। আমি আপনাদের লেবার ল অ্যান্ড রুলস এই ক্লাসটা আমি আপনাদের কন্ডাক্ট করব। এই এইচআর কমপ্লায়েন্স, এইচআর মানে হচ্ছে আপনার হিউম্যান রিসোর্স, মানব সম্পদ। একটা প্রতিষ্ঠান চালাতে গেলে কি লাগে? ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল। প্রোডাকশন চালাতে গেলে তো ম্যান কন্ট্রোলের জন্য কি লাগে? হিউম্যান রিসোর্স মানে মানব সম্পদ। মানুষটাকে একটা সম্পদ হিসেবে আমরা ধরি। আর কমপ্লায়েন্স মানে হচ্ছে কমপ্লাই উইথ দ্য ল অ্যান্ড রেগুলেশন অ্যান্ড স্টেক হোল্ডার্স ডিমান্ড। স্টেক হোল্ডার কারা? আমার যে বায়ার আছে, এই বায়ারদের যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী আমি কাজ করব। তো এখানে কমপ্লায়েন্সে কি কি জিনিস আছে? ল আছে, রেগুলেশন আছে, আর এটা কি বায়ারের ডিমান্ড। এই টোটালটা মিলে হচ্ছে কি কমপ্লায়েন্স। ল কোনটা? আমাদের বিভিন্ন ল আছে, শ্রম আইন আছে, এনভায়রনমেন্টাল অ্যাক্ট আছে, এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্ট আছে, তারপর আপনার ফায়ার সেফটি অর্ডিন্যান্স আছে, তারপর আপনার এরকম আছে রেগুলেশন গুলো। রেগুলেশন হচ্ছে আপনার বিভিন্ন সময় সরকারি বেসরকারি বিভিন্ন রেগুলেশন আসে। যেমন আপনার ইন্ডাস্ট্রি বা একটা কর্পোরেশনের শ্রমিকদেরকে পরিচালনা করতে গেলে আপনার কি লাগে? আপনার সরকারি যে প্রতিষ্ঠানগুলো এই শ্রমিকদের বিষয়ে তদারকি করে দুটা প্রতিষ্ঠান করে। একটা হচ্ছে ডল আর একটা ডাইফি, ডিপার্টমেন্ট অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট, আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন ফ্যাক্টরি অ্যান্ড এস্টাবলিশমেন্ট। এই দুটা ডিপার্টমেন্ট শ্রমিকদের বিষয়ে কি করে? তদারকি। তো ওইগুলোর থেকে রেগুলেশন আসে। আবার অনেক ডিপার্টমেন্ট আছে যারা ইন্ডাস্ট্রিগুলোকে কন্ট্রোল করে, তাদের থেকেও রেগুলেশন আসে। এটা হচ্ছে রেগুলেশন। আর হচ্ছে আপনার বায়ার ডিমান্ড। বায়ার ডিমান্ড গুলোকে বায়ার সিওসি আছে। বায়ার অনেক সময় তাদের বিভিন্ন আইন, তাদের বিভিন্ন রেগুলেশন গুলো আমাদেরকে পালন করতে বলতে পারে। এই সবগুলো মিলিয়ে কি কমপ্লায়েন্স। তাহলে কমপ্লায়েন্স বুঝতে গেলে প্রথমে কোন জিনিসটা লাগবে? আমার আইন। কমপ্লায়েন্স শুরুই হচ্ছে কমপ্লাই উইথ দ্য ল। কমপ্লাই, আপনি ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারেন যে কমপ্লায়েন্স মানেটা কি? সহজ ভাষায় কমপ্লাই উইথ দ্য ল মানে এনি অ্যাকশন কমপ্লাই উইথ দ্য ল। ল এর সাথে কমপ্লাই করব আমি আমার কাজটাকে, আমার কাজটা আসলে ঠিক হচ্ছে কিনা, এটাই কমপ্লায়েন্স। কমপ্লায়েন্স অনেক ধরনের। কোয়ালিটি কমপ্লায়েন্স আছে। আপনার কোয়ালিটিতে আছেন, কোয়ালিটি কমপ্লায়েন্স মেইনটেইন করেন। কিভাবে করেন? আপনার কোয়ালিটি মেইনটেইন করার বিভিন্ন আপনার কি থাকে? ক্রাইটেরিয়া থাকে। আপনার মেটাল বিষয়ে ক্রাইটেরিয়া থাকে, তাই না? মেটাল ইউজ করার ক্ষেত্রে। তারপর নিডল যেটা আছে, আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অনেকে আসছে, নিডল কমপ্লায়েন্স আছে। নিডলের কমপ্লায়েন্সটা কি? যে আপনার এখানে নিডলের যে ব্রোকেন নিডল, এই ব্রোকেন নিডল যেন কোনোভাবে কোথায় থাকবে না, আপনার প্রোডাক্টের ভিতর থাকবে না। ওটা এখন কি করতে হয়? এই নিডল মেটাল চেকিং এর উপর প্রোডাক্টের একটা কমপ্লায়েন্স আছে। কয়বার চেক করবে, কিভাবে চেক করবে, এইগুলো হচ্ছে কোয়ালিটি কমপ্লায়েন্স। ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্স আছে। ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্স কি? ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্স হচ্ছে যে অর্থায়ন বা প্রতিষ্ঠানের যে মানিটারি যে ইগুলো আছে, সাপ্লাই গুলো আছে, কিভাবে করব, কিভাবে ট্রানজাকশন হবে, এগুলো। কিন্তু আমরা শিখবো কি? আমরা কাজ করছি সোশ্যাল কমপ্লায়েন্স নিয়ে, সামাজিক কমপ্লায়েন্স। সেটা হচ্ছে মানব সম্পদ বা সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। যে আমার প্রতিষ্ঠানের ভিতরে এবং বাহিরে যে কমপ্লায়েন্স গুলো আছে এগুলো কিভাবে মেইনটেইন করব। তার আগে সবার আগে কোনটা জানতে হবে? আমাকে লেবার ল। আমি যদি লেবার ল না জানি তাহলে আমি কি করতে পারবো না? আমি এই কমপ্লায়েন্সটা মেইনটেইন করতে পারবো। কারণ আমার কমপ্লায়েন্সের কোর রিকোয়ারমেন্ট হচ্ছে লেবার ল, যেটা রাষ্ট্রের আইন, যে আইনটা বলে দিচ্ছে যে কিভাবে আমি আমার কমপ্লায়েন্স মেইনটেইন করব, তাই তো? তো এই শ্রম আইনটা আমাকে, এটা হচ্ছে শ্রম যারা দিচ্ছে তাদের অধিকারের জন্য এই আইনটা এস্টাবলিশ করা হয়েছে। এখানে সকল আইনের মাদার অফ ল হচ্ছে কনস্টিটিউশন, সংবিধান। সংবিধান থেকে সমস্ত আইন আসে। সংবিধানে বলে দেওয়া আছে প্রিন্সিপাল গুলা, মূলনীতিগুলা। যে আইনের একটা মূলনীতি হচ্ছে আইনের আশ্রয় লাভের অধিকার, যেটা অন্যতম মৌলিক অধিকার। প্রত্যেকটা মানুষ তার আইনের আশ্রয় লাভের অধিকার থাকবে, সে যেই পার্সপেক্টিভ হোক। যেমন আপনার যদি কোনো কিছু চুরি যায়, আপনি কি করবেন? পুলিশের কাছে যাবেন। আপনাকে কেউ যদি হয়রানি করে, আপনি কোথায় যাবেন? পুলিশের কাছে যাবেন। তাহলে আপনি এটাকে আইনের আশ্রয় লাভের অধিকার। ঠিক তেমনিভাবে যখন আপনার জমি জমা নিয়ে ঝামেলা হবে, আপনি যখন সিভিল কোর্টে কি করবেন? মোকদ্দমা করবেন। এটা কি আপনার আইনের আশ্রয় লাভের অধিকার। কিন্তু আপনি কোনো জায়গায় জব করেন, এই ক্ষেত্রে আপনার যদি শ্রম অধিকার লঙ্ঘন হয়, তাহলে আপনি কোথায় যাবেন? কোন আইন আপনাকে ফলো করবেন? সেখান থেকে শ্রম আইনটা এসেছে। ওকে, শ্রম আইনের একটা সংক্ষিপ্ত হিস্ট্রি আমি বলি। শ্রম আইনটা মূলত শুরু হয় পুরো পৃথিবীতে। এটা হচ্ছে একটা কারখানায় আমেরিকাতে, সেখানে আপনার ইনজুরি হয়। তো ইনজুরি হওয়ার পর প্রতিষ্ঠান তাকে কি কম্পেনসেশন দিবে সেটা তখন সেট করা ছিল না। তখন প্রথম সেই দেশের সরকার একটা ইনজুরি প্রদানের জন্য, একটা কম্পেনসেশনের জন্য একটা রেগুলেশন পাশ করে। এখান থেকে শ্রম আইনের কি হয়? শুরু হয়। 2005 সালে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা একটা ম্যাসিভ আন্দোলন করে। তারা আন্দোলনের দাবি ছিল একটা ইউনিফাইড একটা লেবার কোড লাগবে।
যেটা শ্রমিকের অধিকারগুলো ক্লিয়ারলি বলে দেবে। কারণ শ্রমিকের আইন অধিকারগুলো আলাদা আলাদা ছিল, ম্যাটারনিটি অ্যাক্ট, ওয়েজেস মানে মজুরি আইন, তারপরে হচ্ছে আপনার ফ্যাক্টরিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাক্ট, এভাবে আলাদা আলাদা আইন ছিল। পরবর্তীতে যেটা করে সেটা হচ্ছে আন্দোলন করে এবং সরকার 2005 সালে ড্রাফট কমিটি করে 2006 সালে একটা ইউনিফাইড লেবার অ্যাক্ট প্রতিষ্ঠা করে, যার নাম হচ্ছে বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006। আমাদেরকে এই শ্রম আইন জানতে হলে 4 ধরনের আইন আমাদের জানতে হবে। প্রথম হচ্ছে বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006, বাংলাদেশ লেবার রুলস 2015, ইপিজেড লেবার অ্যাক্ট 2019 এবং ইপিজেড লেবার রুলস। লেবার লটা কি আর লেবার রুলসটা কি, আর লেবার অ্যাক্ট আর রুলসের মধ্যে পার্থক্য কি? অনেকে বলছে লেবার অ্যাক্ট পড়ছি, তাহলে রুলসটা কি? লেবার অ্যাক্ট হচ্ছে প্রথমে জানতে হবে যে আইনটা কিভাবে আসে, রুলস কিভাবে আসে, তাহলে আমি বুঝতে পারবো একটা রুলসের মধ্যে পার্থক্যটা কি। আমাদের আইন প্রণেতা কারা? সংসদ। সংসদ থেকে কি হয়? আইন পাস হয়। সংসদ থেকে যে আইনটি পাস হবে সেটিকে বলা হয় অ্যাক্ট। এই আইনটা কি হলো? একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মাধ্যমে, পার্লামেন্টের মাধ্যমে কি হলো? আইনটা পাস হলো। এই আইন পাস হওয়ার পর এই আইনটা কিভাবে চলবে, কিভাবে অ্যাপ্লিকেশন হবে, সেটার বিস্তারিত বলা থাকে রুলসে। রুলস পাস হয় ক্যাবিনেট থেকে, ক্যাবিনেট সদস্য সচিবালয় থেকে রুলস পাস করে। অ্যাক্ট পাস করে কে? পার্লামেন্ট। আর ওই অ্যাক্টের আদলে রুলস করে কে? মন্ত্রী পরিষদ বা সচিবালয়। সো এই যে এই অ্যাক্ট এবং রুলস, এই দুটোই আমার কি করতে হবে? আমার কমপ্লায়েন্স মেইনটেইনের জন্য জানতে হবে। এরপর হচ্ছে আপনার ইপিজেড জিনিসটা কি? আপনারা অনেকেই আছেন নন ট্রেড এখানে পার্সন, অনেকে ফ্রেশার বা অনেকে ইন্ডাস্ট্রি থেকে, তারা ইপিজেড সম্পর্কে জানেন। ইপিজেড হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। এটা হচ্ছে একটা বিশেষায়িত অঞ্চল যেটা ইন্ডাস্ট্রির জন্য স্পেসিফাই করা থাকে এবং এই অঞ্চলটার মধ্যে আপনার শুধুমাত্র ইন্ডাস্ট্রি গড়ে ওঠে বিশেষ সুবিধা দিয়ে। ইপিজেড গুলোকে কন্ট্রোল করে হচ্ছে প্রাইম মিনিস্টার অফিস থেকে এক্সপোর্ট প্রসেসিং জোন। এটা হচ্ছে এখানে 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, ম্যাক্সিমাম ফরেন ইনভেস্টমেন্ট এখানে হয়। এই জোনটাকে কিছু বিশেষ সুবিধা দেওয়ার জন্য শ্রমিকদেরকে এই আইনটা আমাদের নর্মাল লেবার অ্যাক্ট থেকে ভিন্ন। এইখানে আমার লেবার অ্যাক্ট প্রযোজ্য নয়, এখানে প্রযোজ্য হচ্ছে ইপিজেড লেবার অ্যাক্ট। ইপিজেডের নিজস্ব লেবার অ্যাক্ট আছে, নিজস্ব কোর্ট আছে। আমাদের লেবার কোর্ট আছে হচ্ছে বিভিন্ন জেলায়, এখন আগে ছিল ঢাকা বিভাগের জন্য শুধু ঢাকায় ঢাকা বিভাগ, এখন প্রত্যেকটা জেলায় জেলায় লেবার কোর্ট প্রতিষ্ঠা হচ্ছে, কিন্তু ইপিজেড এর জন্য আলাদা লেবার কোর্ট। এই ইপিজেড গুলো কন্ট্রোল করে হচ্ছে কি? ইপিজেড লেবার অ্যাক্টের মাধ্যমে ইপিজেড লেবার ফাংশন গুলো কন্ট্রোল করে। তো আমরা ইপিজেড অ্যাক্টও পড়বো। শ্রম আইন কখনো শ্রমিকের আইন না, শ্রম আইন হচ্ছে যারা শ্রম দেয় তাদের সবার আইন। যারাই শ্রম দিচ্ছে, মেধা দিচ্ছে, তাদের সবারই আইন হচ্ছে শ্রম আইন। শ্রম আইন অ্যাপ্লিকেবিলিটি কোথায় আছে? বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে শ্রম আইন অ্যাপ্লিকেবল হবে। ধারা 3-এ বলে দেওয়া আছে শ্রম আইন, কিন্তু যে সকল প্রতিষ্ঠানে শ্রম আইন অ্যাপ্লিকেবল নয় সেই সকল প্রতিষ্ঠানেও শ্রম আইনের চেয়ে কম সুবিধা দেওয়া যাবে না, এটা বাংলাদেশের আইনে বলে দেওয়া আছে। এখন শ্রম আইন জানতে গেলে আমাকে জানতে হবে শ্রমিকটা কি। ওয়ার্কার মানে হচ্ছে ইনক্লুডিং এন অ্যাপ্রেন্টাইজ। অ্যাপ্রেন্টাইজ মানে শিক্ষাধীন। ইন এন এস্টাবলিশমেন্ট অর ইন অ্যান ইন্ডাস্ট্রি। এস্টাবলিশমেন্ট মানে হচ্ছে প্রতিষ্ঠান, প্রথম পৃষ্ঠায় আছে এটা। আর ইন্ডাস্ট্রি মানে শিল্প, অর্থাৎ একজন ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠান বা কোনো শিল্প কারখানায় চাকরিরত আছে, ইনক্লুডিং অ্যাপ্রেন্টিস, শিক্ষাধীন হিসেবেও, মানে যে কোনো শিক্ষাধীনও যদি হয়, ইদার ডিরেক্টলি অর থ্রু এ কন্ট্রাক্টর, মানে হচ্ছে সে সরাসরি নিয়োগপ্রাপ্ত। আপনারা যারা জব করছেন তারা কি সরাসরি নিয়োগপ্রাপ্ত বা থার্ড পার্টির মধ্যে নিয়োগপ্রাপ্ত। যেমন থার্ড পার্টির মধ্যে নিয়োগপ্রাপ্ত কারা? যেমন সিকিউরিটি গার্ড। তারা কি হয়, অনেক কোম্পানি থেকে সিকিউরিটি গার্ড দেয় না, আপনার প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড না, আপনার বাহির থেকে G4S থেকে নিয়েছেন, আপনি এলিট ফোর্স থেকে নিয়েছেন, আপনি এইচএস থেকে নিয়েছেন। এগুলা কারা? এগুলা হচ্ছে আপনার থার্ড পার্টি, অর্থাৎ কন্ট্রাক্টরের মাধ্যমে যদি নিয়োগ দেয় টু ডু এনি স্কিল। স্কিল মানে কি? দক্ষ, যেই কাজে দক্ষতার প্রয়োজন হয়। যেমন এখানে কিছু কোয়ালিটি কন্ট্রোলার ভাইয়া আছেন, ওনারা হচ্ছেন কি দক্ষ। কেন দক্ষ? ওনাদের নিজেদের স্কিল অর্জন করে সেই স্কিলটা ওনারা কি করছেন? প্রয়োগ করছেন। অদক্ষ মানে কি? তাদের কোনো দক্ষতার প্রয়োজন নাই। যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অদক্ষ শ্রমিক কারা একটু বলেন তো? হেল্পার, অ্যাসিস্ট্যান্ট, অপারেটর, এদের কোনো দক্ষতার প্রয়োজন নাই। তারপরে হচ্ছে কি ম্যানুয়াল, যারা কায়িক শ্রম করে, লোডার, ক্লিনার, তারা কি করছে? কায়িক শ্রম করছে। টেকনিক্যাল পার্সন যারা, যেমন অপারেটর, কোয়ালিটি ইন্সপেক্টর, কাটারম্যান, তারা কি টেকনিক্যাল। ট্রেড প্রমোশনাল মানে হচ্ছে মার্কেটিং এ যারা জব করছে। অর ক্লারিক্যাল ওয়ার্ক মানে কি? করণিক কাজ যারা করে, অ্যাডমিন, অ্যাকাউন্টসে যারা করণিক কাজ করে, কেরানির কাজ করে,
বা অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে যারা আছেন, ওয়ার্ক ফর হিয়ার অর রিওয়ার্ড, সোজা কথা টাকার বিনিময়ে কাজ করে। ওয়েদার দ্য টার্মস অফ এমপ্লয়মেন্ট অর এক্সপ্রেসড অর ইমপ্লাইড, আচ্ছা তার যে সার্ভিস কন্ট্রাক্টটা আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটা এক্সপ্রেসড হতে পারে, আবার কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার কি করতে পারে, নাও দিতে পারে। বাট ডাজ নট ইনক্লুড এ পারসন এমপ্লয়েড মেইনলি এ ম্যানেজারিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি, মানে হচ্ছে কিন্তু ম্যানেজারিয়াল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে যারা জড়িত তারা কি, তারা ব্যতীত। সোজা কথা একটা প্রতিষ্ঠানে কর্মরত একজন ব্যক্তি যে স্কিলড অথবা আনস্কিলড অথবা ম্যানুয়াল অথবা টেকনিক্যাল বা ট্রেড প্রমোশনাল কাজ করছে, সরাসরি নিয়োগপ্রাপ্ত অথবা কন্ট্রাক্টরের মাধ্যমে সাবকন্ট্রাক্ট হিসেবে সে কাজ করছে এবং তার কাজের বিনিময়ে সে মজুরি নিচ্ছে বা কোনো সম্মানই নিচ্ছে, এই ধরনের ব্যক্তিরা শ্রমিক হবে। কিন্তু তাদের মধ্যে যারা প্রশাসনিক এবং তদারকির কাজ করছে তারা শ্রমিক বলে গণ্য হবে না। এখন একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেল। আমি বলেছিলাম যে সংবিধানে কি বলা আছে, আইনের আশ্রয় লাভের অধিকার। আপনার জমি জমা দখল হয়ে গেছে, আপনি কি করবেন, কোর্টে যাবেন। আপনাকে কেউ হুমকি দিছে, আপনি কোথায় যাবেন, থানায় যাবেন। তার মানে প্রত্যেকটা নাগরিক তার আইনের আশ্রয় লাভের অধিকার কি আছে। এখন সোজা কথা, আপনি বললেন যে ম্যানেজারিয়াল এবং সুপারভাইজারি জব যারা করছে তারা ব্যতীত সবাই শ্রমিক। তার মানে এখানে এই ব্যক্তিগুলোর আইনের আশ্রয় লাভের অধিকার কি, প্রশ্ন আসে কিনা, তাহলে তার সাংবিধানিক অধিকারটা কোথায়? তাহলে তো এই সংবিধানের এই সেকশনটা কি হচ্ছে, অসাংবিধানিক হয়ে যাচ্ছে। সংবিধানের 7 ক অনুচ্ছেদ অনুযায়ী ইফ এনি প্রভিশন, ইফ এনি ল, ইফ এনি অ্যাকশন ইনকনসিস্টেন্ট উইথ দ্য কনস্টিটিউশন শ্যাল বি ভয়েড অ্যাব ইনিশিও, মানে হচ্ছে শুরুতেই তা বাতিল বলে গণ্য হবে যদি বাংলাদেশের কোনো আইন, রাষ্ট্রের কোনো অ্যাকশন বা কোনো ধরনের কোনো প্রভিশন সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় এবং মৌলিক অধিকারকে লঙ্ঘন করে বা মৌলিক অধিকারকে রদ করে, তাহলে সেটা শুরুতেই বাতিল বলে গণ্য হবে। তাহলে এখানে কি হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ম্যানেজারিয়াল পার্সন যারা আছে তাদের অধিকারটা কি হচ্ছে, লঙ্ঘন হচ্ছে না। এই জন্য বলে যে শ্রমবিধি কি বলে, শ্রম আইনকে কি করে, ব্যাখ্যা করে। শ্রমবিধি তদারকি কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তার কি দিয়েছে, ব্যাখ্যা করেছে। সেখানে বলেছে লক্ষ্যমাত্রা নির্ধারণ, তদারকি কর্মকর্তা বলতে যারা মালিক কর্তৃক কি ক্ষমতাপ্রাপ্ত, লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, কাজের পরিধি নিয়ন্ত্রণ করে, বাস্তবায়ন কার্যক্রম নিয়ন্ত্রণ করে, কাজের মূল্যায়ন বা পর্যালোচনা করে এবং শ্রমিকদের দিক নির্দেশনা প্রদান বা তদারকি করেন। আপনার ইন্ডাস্ট্রিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ কে করে, আই ডিপার্টমেন্ট করছে। কাজের পরিধি নিয়ন্ত্রণ প্রোডাকশন আই মিলে করছে। বাস্তবায়নটা কে করছে, প্রোডাকশন করছে। কোয়ালিটি হচ্ছে প্রোডাক্টের মূল্যায়ন করে। কাজের মূল্যায়নটা কে করে, আপনি কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করেন, আপনার কাজের মূল্যায়নটা কে করে, আপনার বস করে। শ্রমিকদের দিক নির্দেশনা দেয়। এই কাজগুলো যারা করে তারা তদারকি কর্মকর্তা বলে গণ্য হবে। এখানে একটা বিষয় সূক্ষ্ম জিনিস আছে, সেটা হচ্ছে এখানে দেখবেন আইনে এইগুলোর পর কমা দিয়ে দেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ কমা মানে কি, কমা মানে এবং। দেখেন আইনের মারপেচ কিরকম কঠিন। এখানে যদি বলা থাকতো অথবা, তাহলে আমি যে কোনো একটা কাজ যে করতো তাকে আমি ধরতাম তদারকি কর্মকর্তা। কমা দ্বারা কি বুঝাচ্ছে, পর্যায়ক্রমে এই কাজগুলো সবাই যিনি একা করেন। এখন আপনারা বলেন যে এই কাজগুলো সব একা কে করে, প্রোডাকশন জিএম যদি প্রোডাকশন আই দুইটাই দেখে, তাহলে যদি না দেখে তাহলে তো নাই। ধরেন ডাইরেক্টর প্রোডাকশন হেড, সে কোয়ালিটি আই টোটালটাই দেখছে। ধরেন এমন একজন ব্যক্তি এক্সিকিউটিভ ডাইরেক্টর অথবা হেড অফ অপারেশন কি করছে, সবগুলা দেখছে, প্রোডাকশনও দেখছে। তাহলে পুরো প্রোডাকশনটা কে তদারকি করছে, হেড অফ অপারেশন অথবা মালিক নিজে। তাহলে এখানে তদারকি কর্মকর্তাটা কে, হেড অফ অপারেশন। তার মানে হেড অফ অপারেশন কি, শ্রমিকের পর্যায়ে পড়ছে না, কিন্তু ওনার আন্ডারে যারা আছে তারা কি করছে, শ্রমিক হিসেবে আছে। প্রশাসনিক কর্মকর্তা বলতে কি বোঝাচ্ছে, নিয়োগ, বেতন ভাতা নির্ধারণ, চাকরির অবসান অপসারণ, চূড়ান্ত পাওনাদি পরিশোধ, প্রতিষ্ঠানের ব্যয় অনুমোদন বা নিয়ন্ত্রণ যিনি করেন তিনি হচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা। এখানে সবগুলো কাজ কে করে, ফ্যাক্টরি ম্যানেজার, এইচআর ম্যানেজার অথবা এইচআর ম্যানেজার বা অ্যাডমিন ম্যানেজার। অনেক সময় আছে যে এইচআর ম্যানেজার কিন্তু আপনার ব্যয় অনুমোদন করে না। ব্যয় অনুমোদন মানে কি, আপনি যখন একটা কস্ট নিয়ে আসলেন উনি কি করলো, ওখানে সাইন করে দিল। উনি সাইন করে দেওয়া মানে কি, কস্টটা কি হবে, ডিসবার্স হয়ে যাবে। এই ধরনের ক্ষমতা কাদের আছে, এবং উনি নিয়োগ, বেতন ভাতা নির্ধারণ সবই করছেন। আপনার প্রতিষ্ঠান যদি বড় হয় তাহলে দেখবেন যে অ্যাডমিন হেড বা ফ্যাক্টরি জিএম তিনি এই কাজগুলো করছেন। তাহলে কি হচ্ছে, উনি শ্রমিকের সংজ্ঞা থেকে বাদ পড়ে যান। মানে এছাড়া যারা আছে সবাই কি শ্রমিক। এখানেও প্রশ্ন আছে, তাহলে তারাও তো বেতনভুক্ত কাজ করে, উনি কি চাকরি করছেন না? তাহলে উনি যদি চাকরি করেন উনার শ্রম অধিকারটা কোথায় গেল, উনিও তো দেশের নাগরিক। এখন একটু আমাকে আরেকটু ব্যাক এন্ডে যেতে হবে। আইনের উৎস কি কি, একটা বললাম ল, প্রথা, রুলস, আরেকটা আছে প্রেসিডেন্ট। সেটা হচ্ছে আদালত থেকে যদি কোনো রায় দেয় সেই রায়টাও আইন বলে গণ্য হবে, এবং সেটা পার্লামেন্টের পরে
অর্থাৎ অ্যাক্টের পরে তার ক্ষমতা, এটাকে বলে প্রিসিডেন্ট। এটা হচ্ছে জুডিশিয়াল স্টেটমেন্ট, যেটা আদালত থেকে যদি কোনো রায় বা রায়ে যদি এমন কিছু বলে যেটা আইনের ব্যাখ্যা করে বা আইনটাকে আর ক্ল্যারিফাই করে, সেটাও আইন বলে গণ্য হবে, সেটাকে বলে জুডিশিয়াল প্রিসিডেন্ট। এইটা আইনটাকে কি করে, ইন্টারপ্রেট করে, ব্যাখ্যা করে। এটা হচ্ছে পার্লামেন্ট থেকে যে আইনটা পাশ হয়েছে তারপরেই সবচেয়ে ক্ষমতাসীন যে আইন, সেটা হচ্ছে প্রেসিডেন্ট। এখন প্রশ্ন হলো যে এই যে ম্যানেজার, তারা চাকরির জন্য কাজ করছে, বেতন নিচ্ছে, তারা 8টায় আসছে, তাদের টাইম কি ফিক্সড করা, 8টায় আসছে আবার রাত্র 8টা-9টার সময় যাচ্ছে। তার মানে কি তাদের সময়টাও কি একটা ফিক্সড একটা টাইম পিরিয়ড। তার মানে তারা এখানে নিজের ইচ্ছাধীন যে আসা সেটাও কি হচ্ছে না। তার মানে এখানে ওয়ান কাইন্ড অফ তারাও এক ধরনের শ্রমিকের মতোই নেচার, বাট তাদের জব রেসপন্সিবিলিটি সুপারভাইজারি অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ, যার কারণে তাদেরকে শ্রম অধিকার থেকে কি হচ্ছে, বাদ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আদালত থেকে একটা রায় আসে। এই রায়টা দেওয়া হয় 1998 সালে। এখানে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল অর্থাৎ লেবার কোর্টের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল। সেই লেবার অ্যাপিলেট কোর্টে বা ট্রাইব্যুনালে আপনার রায় দিয়েছে, মেয়ার ডেজিগনেশন ক্যান নট শো এ পারসন নট ওয়ার্কার। ফ্যাক্টটা হচ্ছে এরকম, একজন প্রোডাকশন ম্যানেজার সে তার সার্ভিস বেনিফিট চেয়ে মামলা করে কোর্টে, এবং সেখানে কোর্ট যেটা বলে সে হচ্ছে একজন তদারকি কর্মকর্তা ওই ফ্যাক্টরির, এবং তদারকি কর্মকর্তা হওয়ার কারণে সে কোনো ধরনের শ্রম অধিকার পাবে না। তখন আদালত রায় দেয় মেয়ার, সে কি, আদালত জিজ্ঞেস করে যে সে কি কোনো বেতনভুক্ত, ইয়েস। তার কি অফিসিয়াল আসা যাওয়া টাইম বাউন্ডিং কিনা, মানে 8টাতেও 8টা এরকম কিনা, হ্যাঁ। তাকে কি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে কিনা, হ্যাঁ। তাহলে মেয়ার ডেজিগনেশন ক্যান নট শো এ পারসন নট ওয়ার্কার, এটা হচ্ছে যে কোনো একটা ডেজিগনেশনের জন্য কোনো ব্যক্তি ওয়ার্কার না এই কথা বলা যাবে না। আমার প্রতিষ্ঠানে বেতন দিচ্ছে, আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছি, আমি তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছি এবং এই কারণে সে এটা শ্রমিক বলে গণ্য হবে। এটা একটা আদালতের রায়, বাট আইনে যেটা বলছে সেটা ক্লিয়ার না। আইনে কি বলছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পারসন এবং তদারকি কর্মকর্তা যারা আছে তারা শ্রমিক বলে গণ্য হবেন না। কিন্তু আদালতে একটা রায় দিয়েছে, সেই রায়ে বলছে যে মেয়ার ডেজিগনেশন ক্যান নট শো এ পারসন নট ওয়ার্কার, অর্থাৎ যদি কোনো ব্যক্তি অ্যাপয়েন্টেড হয়, বেতন নেয়, তাহলে সে তার ডেজিগনেশনের কারণে সে শ্রমিক না এই কথা বলা যাবে না। এখন আমরা একটু শিখবো ইপিজেটে কি বলা হয়েছে। তো শেষের দিকে জানা আপনারা, ইপিজেটে একটু ক্লিয়ারিফাই করা হয়েছে। যেমন শ্রম আইনে যেটা আছে সেটা ক্লিয়ার না, বাট ইপিজেটে অনেক কিছু ক্লিয়ার। এখানে সেম সংজ্ঞাটাই দেওয়া হয়েছে। শ্রম আইনে যেটা বলা হয়েছে আমরা, যে যারা স্কিল আনস্কিল ম্যানুয়াল যারা কাজ করছে বেতনের বিনিময়ে, যাদের সার্ভিস কন্ট্রাক্ট, ইপিজেটে বলছে এরা সবাই শ্রমিক, যেটা শ্রম আইনে বলা আছে সেম। বাট এখানে ইপিজেটে একটু ক্লিয়ার করে বলেছে যে কোম্পানির সিইও মানে হচ্ছে যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন তিনি, বা ফ্যাক্টরি ম্যানেজার মানে যিনি প্রধান নির্বাহী দায়িত্ব পালন করেন তিনি, তারপর হচ্ছে এনি পারসন এঙ্গেজড অর পারফর্মিং এক্সিকিউটিভ অর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটিস, অর্থাৎ যে কোনো ব্যক্তি যারা এক্সিকিউটিভ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটি পালন করছে, এবং এনি পারসন লায়াবল টু দ্য এমপ্লয়েড ফর সুপারভিশন কন্ট্রোলিং দ্য ইন্ডাস্ট্রি, যারা সুপারভাইজ করছে ইন্ডাস্ট্রিকে, তারা শ্রমিক বলে গণ্য হবে না। অর্থাৎ এখানে ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পারসন যারা ইপিজেটে কাজ করছে তারা শ্রমিক বলে গণ্য হবে না। এটা হচ্ছে ইপিজেটের ক্ষেত্রে। শ্রমিক অনেক ধরনের আছে। প্রথমে হচ্ছে অ্যাপ্রেন্টাইজ ওয়ার্কার, যেটাকে বলে শিক্ষাধীন ওয়ার্কার। এরা হচ্ছে, এদের কোনো স্কিল নাই, এরা কোনো পার্মানেন্ট জব করে না, এরা হচ্ছে আপনার ইন্টার্নশিপের মতো স্টুডেন্ট, ইন্টার্ন, এই ধরনের। তাদেরকে কোনো ফিক্সড বেতনও দেওয়া হয় না, তাদেরকে হয়তো টিএ দিয়ে দেওয়া যেতে পারে। এদেরকে বলে অ্যাপ্রেন্টাইজ ওয়ার্কার। সাবস্টিটিউট ওয়ার্কার, সাবস্টিটিউট ওয়ার্কার মানে হচ্ছে আপনার বদলি শ্রমিক। আমাদের ইন্ডাস্ট্রিতে কাগজে কলমে নাই, বাট বদলি শ্রমিক থাকে। ধরেন আপনার প্রতিষ্ঠানে একজন আই অফিসার আছেন আর একজন প্রোডাকশন অফিসার আছেন। প্রোডাকশন অফিসার যিনি আছেন উনি আয়ের কাজ বুঝেন, আই অফিসার যিনি আছেন উনিও প্রোডাকশনের কাজ কি বুঝেন। প্রোডাকশন অফিসার লিভে গেল 45 দিনের, কেন? সে হজে যাবে। এখন সে হজ থেকে ফিরে এসে আবার সে স্বপদে কি করবে, কাজ করবে। এখন এই সময়টাতে প্রোডাকশন কোঅর্ডিনেশন কে করবে? তখন কি করলো প্রতিষ্ঠান, একজন আই অফিসারকে বদলি করলো প্রোডাকশনে, যে তুমি আগামী 45 দিন প্রোডাকশন কি করবা, দেখবা। তাহলে এই ব্যক্তি কাগজে কলমে নোটিশ দিয়ে দিল যে তুমি আগামী 45 দিন ও না আসা পর্যন্ত প্রোডাকশন অফিসার হিসেবে কাজ করবা। তাহলে এখানে সে কি হচ্ছে, বদলি হচ্ছে। কত দিনের জন্য? 45 দিন। তাহলে সে কি, তাহলে এখানে বদলি শ্রমিক মানে কি, একটা কাজ করছি, ওই আমার আরেক
একজন কলিগ যে আছে অন্য ডিপার্টমেন্টে, সে কিছুদিনের জন্য নাই, আমাকে তার জায়গায় কি করলো, স্থলাভিষিক্ত করলো, সে আসলে আবার আমি আমার কাজে চলে যাব। এটা হচ্ছে বদলি ওয়ার্কার। টেম্পোরারি ওয়ার্কারটা কি? টেম্পোরারি ওয়ার্কার মানে হচ্ছে আপনার অস্থায়ী শ্রমিক। এটা সাধারণত এনজিও গুলোতে হয়, প্রজেক্ট বেস যে কাজগুলো থাকে, যেমন 6 মাস 1 বছরের জন্য আমরা কি করি, নিয়োগ দিই যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আপনি ডিউটি করবেন। টেম্পোরারি ওয়ার্কারের সবসময় কি থাকবে, একটা টাইম ফ্রেম থাকবে যে এত মাসের জন্য, 6 মান্থস, 1 ইয়ার। এখন বিষয় হচ্ছে শ্রম আইন অনুযায়ী, শ্রমবিধি অনুযায়ী আপনার কোনো একজন ব্যক্তি যদি একই কাজে অস্থায়ী শ্রমিক হিসেবে 180 দিন পর্যন্ত নিয়োজিত থাকে এবং 181তম দিনে যদি সে যদি একই কাজে যদি নিয়োজিত হয় বা কাজ করে, তাহলে সেই দিন থেকে সে ওই প্রতিষ্ঠানে পার্মানেন্ট ওয়ার্কার হিসেবে গণ্য হবে। ধরেন আপনার তাকে টেম্পোরারি নিলেন, কিন্তু সে 180 দিন কি করলো, কাজ করলো, একই কাজ করলো, সেই একই কাজ সে 181 দিন থেকেও শুরু করলো। তো ওই 181তম দিন বা 6 মাস 1 দিন থেকে সে কি হবে, অটো পার্মানেন্ট হয়ে যাবে। টেম্পোরারি ওয়ার্কারের ক্ষেত্রে বা কন্ট্রাকচুয়াল ওয়ার্কারের ক্ষেত্রে আপনি কন্ট্রাক্টে তাকে নিচ্ছেন, কিন্তু সে যদি একটানা 6 মাস করে কাজ করার পর সে যদি দাবি করে যে আমি পার্মানেন্ট, তাহলে তার এটা ভ্যালিড হবে। তাহলে টেম্পোরারি কন্ট্রাকচুয়াল ওয়ার্কার কতদিনের জন্য নিতে হবে? 6 মাসের বেশি আমি নিতে পারবো না, আমার আইনে বাধা আছে। ক্যাজুয়াল ওয়ার্কার, ক্যাজুয়াল ওয়ার্কারটা অনেকটা আপনার সাবস্টিটিউট ওয়ার্কারের মতোই, বাট সাবস্টিটিউট ওয়ার্কার হচ্ছে আমার প্রতিষ্ঠান থেকে আমি একজনকে নিয়ে কি করলাম, বদলি করে আরেক ডিপার্টমেন্টে দিলাম। কিন্তু ক্যাজুয়াল ওয়ার্কার হচ্ছে যে এই যে ভ্যাকেশনটা হলো 6 মান্থসের জন্য বা 3 দিনের জন্য বা 3 মাসের জন্য বা 4 মাসের জন্য, আমার একজন কর্মী সে অসুস্থ বা বিভিন্ন কারণে সে আসতে পারছে না, সেই ক্ষেত্রে আমি কি করব, আরেকজন ব্যক্তিকে আমি নিয়োগ দিব। এখানে বদলি না, এখানে কি হচ্ছে, নিয়োগ হচ্ছে। এবং তাকে বলে দিচ্ছি যে তুমি ওই ব্যক্তি না আসা পর্যন্ত তুমি কাজ করবা, তারপর তোমার চাকরি চলেও যেতে পারে, আর যদি মনে হয় যে না তোমার দরকার হয় তাহলে তোমাকে রাখাও যেতে পারে। এটাকে বলে ক্যাজুয়াল ওয়ার্কার। তাহলে ক্যাজুয়াল, টেম্পোরারি আর সাবস্টিটিউট ওয়ার্কারের মিক্সড আর কি। প্রবেশন ওয়ার্কার, প্রবেশন ওয়ার্কারটা খুবই কমন আমাদের ইন্ডাস্ট্রিতে। এটাকে বলে শিক্ষানবিশ। একটা প্রতিষ্ঠানে জয়েন করার পর কিছুদিন আমি কি করি, 3 মাস পর্যন্ত কি থাকে, শিক্ষানবিশ কাল থাকে। 3 মাসের মধ্যে যে কোনো সময় তাকে বের করে দিতে পারে বা সেও চলে যেতে পারে, কোনো বাধ্যবাধকতা নেই। পার্মানেন্ট ওয়ার্কারের ক্ষেত্রে কিছু রুলস আছে, বাট টেম্পোরারির ক্ষেত্রে কি নেই, প্রবেশনের ক্ষেত্রে সেই বাধ্যবাধকতা নেই। 3 মাস পর্যন্ত আমি তাকে অবজার্ভ করব। তবে নিয়ম হচ্ছে যে সকল শ্রমিক দক্ষ তাদের ক্ষেত্রে প্রবেশন ছাড়া সরাসরি পার্মানেন্ট নেওয়া যেতে পারে। তবে প্রবেশনটা নেয় কেন, প্রতিষ্ঠা সে যেই বলছে যে আমি একজন সিনিয়র অপারেটর, আসলে তার কতটুকু সত্য, তার কাজের স্কিল কতটুকু, এটা জানার জন্য আমাকে কি করতে হবে, তাকে 3 মাস অবজার্ভ করা দরকার। সেজন্য প্রবেশন ওয়ার্কার হিসেবে তাকে রাখা হয় ওয়ার্কারকে। এই 3 মাস অতিক্রম করার পর সে পার্মানেন্ট হবে। যদি 3 মাসে মালিক মনে করে না আরেকটু যাচাই করা দরকার, তাহলে আরো 3 মাসের জন্য তাকে কি করতে পারে, এক্সটেন্ড করতে পারে। ওয়ার্কারের ক্ষেত্রে 3 মাস কত, 6 মাস পর্যন্ত আমি তাকে এক্সটেন্ড করতে পারবো। 6 মাস পর আমি হয় তাকে রাখবো আর না হলে তাকে বের করে দিব। কিন্তু 6 মাস অতিক্রম করার পর যদি একদিনও সে কাজ করে, তাহলে সে সরাসরি পার্মানেন্ট বলে গণ্য হবে। মালিক যদি কোনো নোটিফাইও তাকে না করে যে তুমি পার্মানেন্ট নাকি তুমি শ্রমিক, সে পার্মানেন্ট হয়ে যাবে। 3 মাসের মধ্যে আমি তাকে পার্মানেন্ট নোটিশ দিব। যদি নোটিশে সে যদি পার্মানেন্ট না হয়, তাহলে ধরে নিব যে তাকে আরো 3 মাস কি করা হয়েছে, বর্ধিত করা হয়েছে। যদি 3 মাস 6 মাসও হয়ে যায় বা আমি তাকে বর্ধিত করলাম, বর্ধিত হয়ে যাওয়ার পর সে যদি 6 মাস অতিক্রম হওয়ার পর সে যদি তারপরও তাকে বর্ধিত না করা হয় বা কোনো কমেন্ট না করা হয় যে তুমি পার্মানেন্ট হয়েছো কিনা, তাহলে যদি কমেন্ট না করা হয় তাহলেও পার্মানেন্ট হয়ে যাবে। ধরেন সে 6 মাস কাজ করলো, 6 মাসের পরে আরো 10 দিন কাজ করে হয়েছে, মালিকের মনে নাই তাকে পার্মানেন্ট করতে, সে পার্মানেন্ট হয়ে গেছে, মালিকের আর নতুন করে পার্মানেন্ট নোটিশ দিতে হবে না। এটা হচ্ছে শ্রমিকের ক্ষেত্রে। আর ক্লারিক্যাল জব যারা করে, ক্লারিক্যাল মানে কি, করণিক, অফিস সহকারী, পিয়ন, এই ধরনের কাজ যারা করে তাদের জন্য, বা যারা ওই যে কম্পিউটার অপারেটর, টাইপরাইটার, মুদ্রাক্ষরিক, স্টেনোগ্রাফার, এইগুলো জবের ক্ষেত্রে আপনার তার প্রবেশন পিরিয়ড হবে 6 মাস এবং এটা কোনো এক্সটেনশনের সুযোগ নাই। 6 মাসের মধ্যে তাকে যদি আপনার না হয়, তাকে আপনি কি করবেন, আউট করে দিবেন। আর যদি না হয় তাকে আপনি কন্টিনিউ করতে বলবেন। এরপর হচ্ছে পার্মানেন্ট ওয়ার্কার। এটা হচ্ছে পার্মানেন্ট ওয়ার্কার মানে সেই সকল শ্রমিক যারা স্থায়ী শ্রমিক। শ্রম আইনে বেশি সুবিধা পায় কারা, পার্মানেন্ট ওয়ার্কাররা। পার্মানেন্ট হয়ে গেলে আপনি অনেক সুবিধা পাবেন। পার্মানেন্ট না হলে একটাই সুবিধা, সেটা হচ্ছে আপনি যে কোনো সময় কি করবেন, চলে যেতে পারবেন। কিন্তু পার্মানেন্ট ওয়ার্কার হলে আপনাকে বের করতে যেমন রুলস লাগবে, আপনার চলে যেতেও কি লাগবে, রুলস মেনটেন করতে হবে। সিজনাল ওয়ার্কার, মৌসুমী ওয়ার্কার, এরা সবসময় কাজ করে না। আপনার জুট মিলগুলোতে অনেক জায়গায় অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে আপনার বছরে 3 মাস কাজ, আরো 3 মাস কি ব্রেক। আপনার এরকম আরো ইন্ডাস্ট্রি যেমন চাতাল শ্রমিক যারা ধান মারাই করে, তাদের সারা বছর কাজ থাকে না, তারা ধানের সিজনে এসে ধান মারাই করে দেওয়া যায়। এই ধরনের শ্রমিকগুলোকে বলে মৌসুমী শ্রমিক। এই যে কিছু সময় কাজ করছে, কিছু সময় বেকার থাকছে,
এই ধরনের শ্রমিকগুলোকে বলে সিজনাল ওয়ার্কার। তারা কি করে, সিজনে কাজ করে, সিজন শেষ তারা আপনার সাথে নাই। কম্পেনসেশন ফর ডেথ, লেবার ল জানতে গেলে, এইচআর প্র্যাকটিস করতে গেলে কম্পেনসেশন বেনিফিটগুলো আমার বুঝতে হবে। প্রথমে হচ্ছে ডেথ বেনিফিট, মৃত্যুজনিত যে বেনিফিট যেটা আছে সেটা। আর মৃত্যুজনিত বেনিফিট কি, এখানে বলা হয়েছে ধারা 19 শ্রম আইনের কত ধারায়, 19 ধারায় বলা হয়েছে if a worker dies while he is serving for at least more than 2 years, that means আপনার এই বেনিফিটটা পেতে গেলে শ্রমিককে 2 বছরের বেশি কাজ করতে হবে, তাহলে সে বেনিফিটটা কি পাবে। এই বেনিফিটটা দুই ভাবে দেওয়া যেতে পারে। একটা হচ্ছে আপনার ডিউরিং পারফর্মিং হিজ ডিউটি অর ইনটু দ্য ওয়ার্ক প্লেস, এটা হলো এক ধরনের বেনিফিট। আরেকটা হচ্ছে আউটসাইড অফ দ্য ওয়ার্ক প্লেস বা আউট অফ ওয়ার্ক, দুইভাবে বেনিফিটটা দেওয়া যেতে পারে। একটা হচ্ছে বাহিরে স্বাভাবিক মৃত্যু, আরেকটা হচ্ছে ওয়ার্কিং কন্ডিশনে তার মৃত্যু অথবা ওয়ার্ক প্লেসের মধ্যে মৃত্যু। যদি সে বাহিরে মারা যায় বা নর্মাল একটা ডেথ, ধরেন সে অফিস থেকে কি করছে, বাসায় যাচ্ছে বা বাসা থেকে অফিসে আসে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে বা বাসায় গিয়ে সে মারা গিয়েছে, এই যদি হয় কন্ডিশন, তখন সে পাবে প্রত্যেক পূর্ণ বছরের জন্য 30 দিন করে, অর্থাৎ 1 মান্থ করে সে বেসিক ওয়েজেস পাবে। বেসিক স্যালারি বের করবে, গ্রস স্যালারি মাইনাস 2450 ভাগ 1.5 ইটস ইকুয়াল টু বেসিক। আমি এটা বেসিক কি করব, বের করব। তাহলে আমার এইভাবে আমি বেসিকটা ক্যালকুলেট করব। তাহলে আমাকে ডেথ বেনিফিট দিতে গেলে কি দিতে হবে, বেসিক দিয়ে কাউন্ট করতে হবে। তাহলে আমার প্রত্যেক বছরের জন্য, যদি সে নর্মাল ডেথ হয়, কোম্পানির বাহিরে হয়, তাহলে প্রত্যেক বছরের জন্য কত, 30 দিন হারে, 30 দিন হারে দিতে হবে। এখন ধরেন সে প্রতিষ্ঠানের ভিতরে চৌহদ্দির মধ্যে মারা গেল, কিসের মধ্যে, চৌহদ্দির মধ্যে, নর্মাল ডেথ বাট কি চৌহদ্দির মধ্যে। তারপর আরেকটা কি, সে বাহিরে মারা গেল কিন্তু সে কাজ কর্মরত অবস্থায়, একজন কোয়ালিটি কন্ট্রোলার বা ইন্সপেক্টর, সে রাস্তায় তার আরেক ফ্যাক্টরিতে সাবকন্ট্রাক্টের কোয়ালিটি চেক করতে গিয়ে কি করলো, মারা গেল। আমার ধরে নিতে হবে সে কি আছে, ডিউটি অবস্থায় আছে। আপনি কোম্পানির রেজিস্টার্ড গাড়িতে করে যাচ্ছেন, সেই গাড়ি দুর্ঘটনায় যদি আপনার ক্ষতি হয়, সেটার দায়ভারও কি হবে, কোম্পানি বহন করবে। তো এই অবস্থায় বাহিরে হলেও মানে আমার দেখতে হবে সে কাজ করছে কিনা একটা, আর ভিতরে হলে যে কোনো সময় সে যদি মারা যায় সেটা প্রতিষ্ঠান সেখানে তাকে লায়াবল হবে। সেই ক্ষেত্রে যেটা দিবে, পার ইয়ারের জন্য 45 ডেজ করে কি দিবে, বেসিক ওয়েজেস দিবে। এরপরে আমরা যাই রিট্রেন্সমেন্ট বা ছাঁটাই। ডিসোলিউশন অফ সার্ভিস মানে চাকরি চলে যাওয়ার কয়েকটা মোড আছে। প্রথম হচ্ছে ডেথ মানে কি মৃত্যু, দেন হচ্ছে কি রিট্রেন্সমেন্ট মানে কি ছাঁটাই, দেন হচ্ছে টার্মিনেশন, দেন হচ্ছে কি রিজাইন, ডিসচার্জ, রিটায়ারমেন্ট। এই কয়টা ভাবে চাকরি চলে যায় এবং প্রত্যেকটার জন্য বেনিফিট ভিন্ন ভিন্ন। আমরা ডেথ পড়লাম, এখন আমরা পড়বো রিট্রেন্সমেন্ট বা ছাঁটাই। ছাঁটাইয়ের ক্ষেত্রে কিছু গ্রাউন্ড রুলস আছে। প্রথমে হচ্ছে যে রিট্রেন্সমেন্ট ফর হিজ এনি ওয়ার্কার মে বি রিট্রেন্সড ফর হিজ সার্ভিস অন দ্য গ্রাউন্ড অফ রিডান্ডেন্সি, মানে হচ্ছে আমার ক্যাপাসিটির চেয়ে আমার শ্রমিক বেশি, সেক্ষেত্রে আমি চাইলে তাকে কি করতে পারি, ছাঁটাই করতে পারি। আমার এটা টার্মিনেশন হবে না, এটা হচ্ছে ছাঁটাই। এই ছাঁটাইয়ের নিয়ম হচ্ছে ছাঁটাই হওয়ার 1 মাস আগে তাকে ছাঁটাইয়ের কারণ ব্যাখ্যা করে তাকে একটা নোটিশ দিবে যে তাকে ছাঁটাই করা হচ্ছে এবং কেন করা হচ্ছে। ফ্যাক্টরি ম্যানেজমেন্ট ওয়ার্কারকে কি দিবে, একটা নোটিশ দিবে যে তাকে ছাঁটাই করা হচ্ছে, কেন, শ্রমিক বেশি এর জন্য, এবং সেই কপিটা আরেকটা পক্ষকে দিবে, সেটা হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ ডাইফিকে দিবে। ডাইফি অফিসে চিঠিটা পাঠিয়ে দিবে। যদি প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন থাকে তাহলে ট্রেড ইউনিয়নকেও কি দিবে, একটা কপি জমা দিবে। অর্থাৎ ট্রেড ইউনিয়ন থাকে 3 কপি, আর যদি ট্রেড ইউনিয়ন না থাকে তাহলে কয় কপি দিবে, 2 কপি। একটা শ্রমিককে আর একটা কাকে দিবে, ডাইফিকে দিবে। নোটিশ পিরিয়ডের পরিবর্তে যদি নোটিশ ছাড়া বের করে দেয়, তাহলে নোটিশ পিরিয়ডের পরিবর্তে তাকে একটা কি দিবে, একটা বেসিক ওয়েজেস দিবে। এখন তাকে বেনিফিট কি দিবে, বেনিফিট হচ্ছে সে চাকরির বয়স যদি 1 বছর হয় তাহলে সে বেনিফিটের জন্য কি হবে, প্রযোজ্য হবে। সেক্ষেত্রে সে প্রত্যেক পূর্ণ বছরের জন্য সে 30 দিন করে কি পাবে, বেসিক পাবে। 4 বছর কাজ করলে 4টা বেসিক পাবে, 5 বছর কাজ করলে 5টা বেসিক পাবে। এইভাবে যত বছর কাজ করবে তত বছরের কি পাবে, বেনিফিট, সে বেসিক ওয়েজেস পাবে। যদি কোনো কারখানা গণহারে শ্রমিকদেরকে ছাঁটাই করে, যে একদম একসাথে পুরো ডিপার্টমেন্ট ছাঁটাই করে দিবে, সেক্ষেত্রে তাকে সবাইকে ইন্ডিভিজুয়াল নোটিশ দেওয়ার কোনো দরকার নেই। ফর্ম 10-এর ক ফলো করে তাকে কি করবে, একটা ফর্মে তাদের নামগুলো উল্লেখ করে তাদেরকে দিয়ে দিবে। এরপর আছে ডিসচার্জ। ডিসচার্জ হচ্ছে ভগ্ন স্বাস্থ্যের জন্য যদি কোনো শ্রমিককে বের করে দেওয়া হয়, তার ফিজিক্যাল ইনক্যাপাসিটি, যে সে রোগাক্রান্ত, ভগ্ন স্বাস্থ্য, মেন্টাল তার কন্ডিশন ভালো না, এক্ষেত্রে তাকে কি করতে হবে, ডিসচার্জ করতে
পারে। ডিসচার্জ বেনিফিট পেতে হলে তাকে ন্যূনতম কয় বছর কাজ করতে হবে? 1 বছর। 1 বছর কাজ করলে সেম রুলস, ডিসচার্জের ক্ষেত্রে সেম রুলস, পার ইয়ারের জন্য কত? 30 দিন করে অথবা 1 মাস বেনিফিট দিতে হবে। এর জন্য প্রতিষ্ঠানের মেডিকেল সেকশন থেকে তাকে আনফিট সার্টিফিকেট দিতে হবে, অথবা সে যদি মনে করে যে সে আনফিট, সে তার আনফিট সার্টিফিকেট নিয়ে আসবে, প্রতিষ্ঠান সেটা যাচাই বাছাই করে দেখবে। এরপর হচ্ছে টার্মিনেশন। তো টার্মিনেশন মানে হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠান কোনো শ্রমিককে ডিসমিস বা রিমুভাল বা ছাঁটাই, কোনো কিছু ছাড়াই তাকে বের করে দেওয়া হয়, সেটাকে কি বলা হয়? টার্মিনেশন বলা হয়। টার্মিনেশনের কিছু রুলস আছে, যে রুলসগুলো আমাকে মানতে হবে। টার্মিনেশন করার জন্য শ্রমিককে কি দিতে হবে? একটা টার্মিনেশন লেটার দিতে হবে। টার্মিনেশনের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে টার্মিনেশন লেটার শুড বি সিম্পল, মানে হচ্ছে টার্মিনেশন শুড বি সিম্পল উইথ স্টিগমা অথবা উইথ রিজন। যদি টার্মিনেশন হয় তাহলে সেটা কি হবে? সেটা গ্রহণযোগ্য হবে না। টার্মিনেশন হবে কি হবে? সিম্পল হবে এবং প্লাস উইদাউট স্টিগমা অর রিজন। মানে হচ্ছে টার্মিনেশনে কোনো কি থাকবে না? রিজন থাকবে না, যে আপনাকে এই কারণে টার্মিনেট করা হচ্ছে। যদি লেখেন যে আপনাকে প্রতিষ্ঠানের তো লোক থাকার জন্য টার্মিনেট করা হচ্ছে, এবং সে যদি কোর্টে ক্লেম করে যে এই টার্মিনেশনটা ইলিগাল, তখন সেটা কোর্ট সেটা একসেপ্ট করবে। টার্মিনেশনের মধ্যে যদি রিজন উল্লেখ থাকে, কি রিজন? যে সে আসলে এখানে কোম্পানিতে খারাপ আচরণ করেছে তার মালিকের বা তার সাথে, এই কারণে তাকে বের করে দেওয়া হচ্ছে। সে অ্যাবসেন্ট করে নিয়মিত, এই জন্য তাকে বের করে দেওয়া হয়েছে। অর্থাৎ তার কোনো মিসকন্ডাক্টের জন্য যে টার্মিনেট করা হয়, সরাসরি তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে, তখন সেই টার্মিনেশনটা কি হবে? ইলিগাল হবে। অর্থাৎ টার্মিনেশনে কোনো কি থাকবে না? স্টিগমা থাকবে না। টার্মিনেশন হচ্ছে মালিক আপনাকে নিয়োগ দিয়েছে, কিন্তু মালিক চাইলে যে কোনো সময় তার শ্রমিককে বের করে দিতে পারে। এটা মালিকের কি অধিকার, যে কোনো সময় শ্রমিককে কারণ ছাড়াই বের করে দিতে পারে, এটা মালিকের ইচ্ছা। এইখানে মালিক তাকে যদি পূর্ণাঙ্গ বেনিফিট দেয়, এক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নেই। কিন্তু মালিক যদি কারণ উল্লেখ করে টার্মিনেট করে, শ্রমিক যদি সেটা চ্যালেঞ্জ করে, তাহলে মালিক কি করবেন? হেরে যাবেন। কারণ হচ্ছে টার্মিনেশনের উদ্দেশ্য হচ্ছে, টার্মিনেশনের রিজন হচ্ছে এখানে কোনো উদ্দেশ্য থাকবে না, এখানে কোনো কারণ থাকবে না। ফোর্স রেজিগনেশন অথবা ফোর্সফুলি কাউকে যদি কি করা হয়, প্রতিষ্ঠানে আসতে বাধা দেওয়া হয়, সেটাও টার্মিনেশন, ইলিগাল টার্মিনেশন বলে গণ্য হবে। প্রপার আমি টার্মিনেট করেছি ঠিক আছে, কিন্তু প্রপার কি করছি আমি? নিয়ম মেনটেন না করে। এখন ফোর্স রিজাইন করলে কি হবে? টার্মিনেশন বেনিফিট যেটা, সেটার চেয়ে কি পাবে? সে বেনিফিট পাবে না। কি বেনিফিট পাবে? সে রিজাইন বেনিফিট পাবে। তাকে জোর করে বলছো তুমি এখানে কি করবা? রিজাইন দিয়ে চলে যাবা। তাহলে এটা কি হচ্ছে? এখানে টার্মিনেশন হচ্ছে। সে কিন্তু নিজ স্বেচ্ছায় যাচ্ছে না। রেজিগনেশন মানে কি? স্বেচ্ছায় চলে যাওয়া। সেখানে স্বেচ্ছায় যায়, তাকে কি করছে? বার করে দিচ্ছে। কিন্তু আরেকটা টার্মিনেশন আছে যেটা একেবারে ইলিগাল, সেটা হচ্ছে টার্মিনেশন ফর রিটালিয়েশন ফর ট্রেড ইউনিয়ন। ট্রেড ইউনিয়ন করার কারণে কোনো ব্যক্তিকে যদি টার্মিনেট করা হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ওই ব্যক্তিকে টার্মিনেশন বেনিফিটও দেওয়া যাবে না, তাকে টার্মিনেটও করা যাবে না। কিন্তু কারণ কি? সে ট্রেড ইউনিয়ন লিডার, তাহলে তাকে কি করবে? বের করা যাবে না। এইটা পুরোপুরি কি ইনভ্যালিড। এটা কোথায় বলা আছে? সেকশন 33 ধারা 33-এ বলা আছে ট্রেড ইউনিয়ন করার কারণে কোনো শ্রমিককে বের করে দেওয়া যাবে না, এখানে বেনিফিটও দেওয়া যাবে না, বেরও করা যাবে না। সেকশন 195 অনুযায়ী অসৎ শ্রম আচরণ হিসেবে গণ্য হবে। সেকশন 195 অনুযায়ী অসৎ শ্রম আচরণ হবে। টার্মিনেশন সবসময় কে দিবে? এমপ্লয়ার দিবে। এমপ্লয়ার ছাড়া অন্য কেউ যদি দেয়, তাহলে এটা ইনভ্যালিড হয়ে যাবে। ধরেন আপনাকে নিয়োগ দিছে হচ্ছে আপনার HR ম্যানেজার, কিন্তু টার্মিনেশন দিয়ে দিল মালিকে, লেটারে মালিকের সাইন করা হবে না। টার্মিনেশন প্রপার চ্যানেলে দিতে হবে, যে এখানে HR থেকে যেহেতু আমাকে নিয়োগ দিছে, HR থেকে আমাকে টার্মিনেশন দিবে। প্রোডাকশন থেকে আমাকে টার্মিনেশন লেটার দিলে এটা কি হবে না, কারণ সে আমার এমপ্লয়ার না। সে আমার বস হতে পারে, বাট আমাকে রিক্রুট করছে কে? এমপ্লয়ার মানে কি? যে আমাকে নিয়োগ দিল, নিয়োগটা দিল কে? HR থেকে। সো টার্মিনেশন হবে HR থেকে। ওকে, টার্মিনেশন লেটার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে?